শেখ হাসিনার আসার ব্যাপারে অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ যে সাহসটা পাইতেছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন আপনি, কারণ আপনি একটা পরিচিত সংসদ সদস্য, আপনি আওয়ামী লীগের আসার পথ, এই ব্যাপারটা কি আপনি কিছু বলবেন? যে কমন সেন্স বলে শি উইল বি ব্যাক, এটা আমার কমন সেন্স বলে। তিনটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা, চটচট করে বলবেন। জি, হচ্ছে ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। দুই হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। তিন হচ্ছে ওনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে বলছি। কথা বলি, আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে ফেরে, কোনোদিন যদি বাংলাদেশের রাজনীতিতে যায়, তাদের সাথে আমার খুব ভালো একটা বলি বলা হবে। ভাই শুনেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, বাট এট দ্য সেম টাইম আমি একজন লয়ার এবং আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। সো আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। শেখ হাসিনার সংবাদ সম্মেলন, অনেকে আবার আমাকে মেনশন করছেন যে এইবার খালেদ কি বলবে। আমি বলছি যে উনি মুখ দেখায় না কেন, মুখ দেখা একটা ইন্টারভিউ দেয় না কেন, সেটা আমি বলছিলাম। সেটার জন্য দুই পক্ষের হচ্ছে ঝাড়, মানে দুই পক্ষের হলো ঝাড়ি হুমকি এগুলি। এক পক্ষ হচ্ছে কেন আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছি সেইটা আমি বিরাট বড় অন্যায় করে ফেলছি। আরেক পক্ষ হচ্ছে কেন আমি বলছি যে শেখ হাসিনার ইন্টারভিউ তো পৃথিবী সবাই নিতে চায়, উনি মুখ দেখায় ইন্টারভিউ একটা দেয় না কেন। এখন উনি একটা কথিত সংবাদ, কথিত কমু না, এটা তো সংবাদ সম্মেলনই না, বড় বড় এরা করছে, কিন্তু ওইটা তো উনি মুখ দেখায় নাই। কিন্তু এরপরে আবার সরকার একটা প্রতিক্রিয়া জানাইছে। আমরা জানতে চাইবো যে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব, যেই সংবাদ সম্মেলনে উনাকে আবার দেখা যায় নাই, এখন দেখা না যাওয়া সম্পর্কে আমি আর কি বলবো। তো ওইটার রাজনৈতিক গুরুত্ব এবং সরকারের প্রতিক্রিয়া, এই দুইটা নিয়ে যদি আপনি একটু বলেন। এইটাতে দুই দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হয়েছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে বেশ দুদিন ধরে উত্তাল হয়ে আছে, দুই দিন কেন, এর আগের থেকেই। আর বিএনপি বেনিফিটেড হচ্ছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট, যেটা আমি আমার প্রথম আলোচনা একটু বলার সুযোগ পেয়েছিলাম, ভয়াবহ গ্যাস সংকট। আমি গ্রামে থাকি, সপ্তাহে 3 দিন খালেদ ভাই 12 থেকে 14 ঘন্টা গ্রামে কারেন্ট থাকে না। এরপরে তো আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, এরপরে আছে নানান রকম নাগরিক সমস্যা। এগুলো কোনো কিছু নিয়ে কথা না বলে আমরা এখন আলাপ করছি শেখ হাসিনাকে। আপনি আমাকে বলেন, গত 2 বছরে শেখ হাসিনার অসংখ্য অডিও ফোন আলাপ হয়ে গেছে না, লিক হয়েছে না, বা ইচ্ছাকৃতভাবে লিক করা হয়েছে না? ক্ষমার কথাটা আমি একটু হাসান ভাইয়ের সাথে যোগ করি। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছেন যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আমি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন। আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই? মনে করে দেখেন তো, 5 অগস্টের পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু করে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন, যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোনো সরকার কায়েম করতে পারে নাই। যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনোটা কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে কাছাকাছি, তারেক সরকারের সময় একই রকম প্রায় কাছাকাছি, যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে কিন্তু কোনো সরকারই সেটা দায় নেবে না। ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড করার। মানে একটা ভয়াবহ অবস্থা। এবং ধীরে ধীরে আমার এই বাংলাদেশে তো আমি আছি, হাসান ভাই আছে, আপনি যুক্ত আছেন, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আস্তে আস্তে কিন্তু আওয়াজটা জোরদার হওয়া শুরু হলো যে নিরাপত্তা নাই, মববাজি, চাঁদাবাজি, নাগরিক সুযোগ সুবিধা একদম খারাপ। এবং শেখ হাসিনার সময় অন্তত আমি কথা বলি আমার উপরে বিপদ আসবে, হাসনাত কায়েম ভাই কথা বলবে হাসনাত কায়েম ভাইয়ের উপর বিপদ আসবে, কিংবা আরেকজন আন্দোলন করতে নামবে তার উপর বিপদ। কিন্তু যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে, 1 লাখ বা 80,000 টাকা বেতন পায়,
তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই, তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না, সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়, সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি না, কিন্তু করে আনতে পারতো নির্বিঘ্নে। আপনি তো বেশি না, আপনি তো একটা স্বাভাবিক অবস্থার কথা বলতেছেন, কিন্তু মানুষ তো আসলে বিপদে পড়ে, তার চিকিৎসা, জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তার বিরুদ্ধে তার কোনো একটা মামলা পরিচালিত হতে পারে তার আপন ভাই কর্তৃক বা নেইবার কর্তৃক, মানে যে কোনো কিছু যেটা বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম সাধারণ মানুষেরও এরকম নানা ধরনের ঘটনা ঘটে, তখন তো সে দেখতো যে সে বিচার পায় না, পুলিশ তার পক্ষে কথা বলে না, সে যদি আওয়ামী লীগ না করতো বা বিএনপি না করতো তাহলে তার আসলে কোনো জায়গা নাই বাংলাদেশে। ওইটার মতো তো সাংঘাতিক একটা দমবন্ধ পরিস্থিতি তো আর আমরা আসলে নাই, নাকি আসি, সেটাও যদি বলতেন। আপনি কি বিচার পাচ্ছেন? আচ্ছা। গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সংসদে তুলে ধরেছি, কয়টা ঘটনার বিচার। আপনি আসেন মামলা, আগেও আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীদের নাম হরে দরে সবার নাম দিয়ে লাস্টে 100 অজ্ঞাতনামা, এবং সেই 100 থেকে 500 আপনি বলতে অজ্ঞাতনামার চাচ্ছেন যে মধ্যে একই রকম আছে, তাহলে বেশি পারে না আপনি একটু একই রকম আছে, তাহলে আমরা কি এইটা হাসদ খানের কাছে শুনবো যে একই রকম আছে কিনা, বা দুর্ভোগটা একই রকম আছে, দুর্ভোগটা একই রকম আছে, সেই মামলা বাণিজ্য, সেই শোন অ্যারেস্ট, সেই মানে ঘটনা ঘটুক না ঘটুক বিরোধী দলের নামে মামলা, সেগুলো চলতেছে। অন দ্য টপ অফ দ্যাট যুক্ত হয়েছে ভয়াবহ রকম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো হচ্ছে নিউ এডিশন। তো মানুষ তো এখন বলতে বাধ্যই হবে, এবং এটা তো আওয়ামী লীগকে একটা সাহস দেবে যে ও আমাদের তো পাল্টাইছিলা, তো কোন বেটার প্রোডাক্টটা তোমরা পেলা। অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ যে সাহসটা পাইতেছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন আপনি, কারণ আপনি একটা পরিচিত সংসদ সদস্য, আপনি আওয়ামী লীগের আসার পথ, এই ব্যাপারটা কি আপনি কোনো কিছু বলবেন? যে মানে দেখেন আমাদের রিসার্চ টিমও এরকম লিখছে যে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন, যে হ্যাঁ উনি আসবেই, আসবে বা ওরকম কোনো কিছু। আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল, কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না, তো আমি তখনও যৌক্তিক এবং সত্য কথা বলেছি, বিএনপির পক্ষে গেছে, এখন আমি যৌক্তিক এবং সত্য। আমি এটা এর আগে বলছিলাম, আসলে শেখ হাসিনা যদি সংবাদ সম্মেলন করে, তাকে তো আসলে সংবাদ সম্মেলন করতে দেওয়াই উচিত, ওনাকে করতে দেওয়া উচিত। ওনার দুইটা অপশন আছে, মানে বাংলাদেশের মানুষের কাছে ওনার একটা কথা বলার আছে যে প্রথমত ক্ষমা চাই, শেষ পর্যন্ত ক্ষমা চাই, এবং জীবনে মরণে ক্ষমা চাই, এর বাইরে ওনার কোন রাজনৈতিক আলাপ শুরুই ওনার করতে পারবেন। আমি শেখ হাসিনাকে যদ্দূর বুঝি, আমি যদ্দূর জানি, ওনার পক্ষে কথা বলা আদৌ সম্ভব না। তাহলে বাকি যে কথা বলবে, শেখ হাসিনার রাজনীতির যদি কোনো অবশেষ থাকে বাংলাদেশে, সেইটা তো বাংলাদেশ থেকে উনি নির্মূল করবেন। উনি বাংলাদেশের রাজনীতিতে আর ঢুকার ওনার কোনো জায়গা নাই। যদি আসলে প্রথমত 96 সালে কিছুটা পারছিল যে ক্ষমা চেয়ে উনি শুরু করছিলেন, এবং ওনাকে ওইটাই ওনার কাজ ছিল, তো ওইটা এখানে হয় নাই। এইটা নিয়ে এত উত্তেজিত হওয়া, এটাকে রাগডাগ করা, গুড়গুড় করা, এটাকে করতে দিবে না করতে দিবে, এইগুলির আসলে কোনো, আমি এটার এরকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি না। বরং এটার ভিতর দিয়ে শেখ হাসিনার একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং শেখ হাসিনাকে অকারণে আমাদের ওই যে আপনার উপরে যে ক্ষিপ্ত হয়েছে যে আসলে আমার গ্যাসের আলাপ, পানির আলাপ, তেলের আলাপ, হামের আলাপ যারা আমরা করতে পারতাম, সে আলাপগুলিকে বাইপাস করার জন্য শেখ হাসিনা যেটা করছে, এইটার আসলে বেনিফিটটা বিএনপি কে দিচ্ছে, বিএনপি যেটা করছে এটার বেনিফিট আসলে আওয়ামী লীগকে দিচ্ছে। এইটার বাইরে আমি আসলে আর কোনো এটার রাজনীতি দেখি না। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমি একটু হাসান কামাল ভাইয়ের কাছে শুনতে চাই। হাসান কামাল ভাই, ঠিক আছে, আমরা যদি ব্যারিস্টার ফারহানার সাথে একমত হই এই প্রসঙ্গে, আর কি একমত হই, এখন আওয়ামী লীগের যে এই কথা বললে আবার সালাউদ্দিন সাহেব আমাকে কারেক্ট করে দিবেন যে নিষিদ্ধ ঘোষিত বলেন, আবার এনসিপি এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বললাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান, মানে বা আসবেন, তিনি ডেট দিতেছেন কেন? মানে তিনি আসলে, মানে আসলে কি হবে, মানে আসতেছেন না কেন, বা আসলে ডেট দেওয়া, এগুলির কি কারণ? আর একজন দর্শক উনি অনেকবার একটু অনেক, মানে আমার চোখে পড়লো, অনেকবার বলছে কিনা সেটাও তো বলা একটা মুশকিল। উনি বলছেন খালেদ মহিউদ্দিন 100% দালাল জামায়াতের। ভাই ঠিক আছে, হাসান কামাল ভাই আপনি যদি একটু বলেন যে মানে উনি ডেটটা কেন দিতেছেন? আচ্ছা, আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি রুমিনের সাথে একটু ভিন্ন মত করি। আমি মনে করি যে আসলে
বাংলাদেশের যে বর্তমান অবস্থা কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে অনেক খারাপ হয়েছে। যেমন ধরেন মাদকের যে বিস্তার, রুমিন যে সমস্ত খারাপ ভূগন্ধির কথা বলছে এটার সাথে যোগ হবে মাদকের বিস্তার, মাদক এইটা অনেক বেশি, এবং এটা পার্লামেন্টে তাদের দলের লোকজন পর্যন্ত ধরেন এগুলি নিয়ে কথাবার্তা বলতেছে। ভাই এইটা একটা ভয়াবহতার জায়গা। আরেকটা বলি, আমার কাছে বেশি লোক বলতেছে জুয়া খেলে নাকি মানুষ, কি টাকা টোকা দিয়া হ্যাঁ। ওই যে জুয়া খেলে, ওইটা একটা অনলাইন জুয়া, একটা অনলাইন জুয়া অসম্ভব ব্যাপার হচ্ছে। জি। আরেকটা হচ্ছে মাদকের বিস্তার। জি। এটা হচ্ছে যে আমি আমার গ্রামে, রুমিন তো এলাকায় থাকে, আমিও যাই, আমার গ্রামে এরকম দেখছি যে বাপ মায়ে গরু বিক্রি করছে, সেই টাকাটা মাদকাসক্ত সন্তান নিয়ে যাওয়ার জন্য মাকে মারধর করছে। আর অনেক জায়গায় তো এখন দেখেন যে মাকে মেরে ফেলতেছে, বাপকে মেরে ফেলতেছে। এগুলি বাংলাদেশের সামাজিক কাঠামোর মধ্যে এর আগের যে ধারণাগুলি মানুষ একদমই মানে কল্পনাও করতে পারতো না, সেই সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। এটা একটা, তো এইটা যোগ হয়েছে। কিন্তু আমি আবার এটা রুমিনের সাথে যেটা যোগ করতে চাই, যে আওয়ামী লীগের আমলে এই সমস্ত যে পথে ঘাটের যে নিরাপত্তা ছিল, কিংবা এরকম একটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরতে পারতো, শান্তিতে ঘরে ফিরতে পারতো, তার মধ্যে ধরেন আমাকে তুলে নিয়ে যাবে কিংবা রুমিনকে তুলে নিয়ে যাবে, এটাই ছিল। কিন্তু এটার মধ্যে একরামের মতো লোক ছিল, যে মানুষটা আসলে খুন হয়ে যাবে অকারণে এবং ফিরতে পারবে না, আশঙ্কার মধ্যে ফিরতে পারবে না, আশঙ্কার মধ্যে মানুষ থাকবে। এবং আওয়ামী লীগ করলো, এই জায়গায় এবং আওয়ামী লীগ করলো, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ করো গ্যারান্টি না, এই জায়গাটার একটা পরিবর্তন এখন পর্যন্ত আছে, যে মানুষ আসলে এই জায়গার মনে করছে না যে তাকে কেউ তুলে নিয়ে কালকে গুম করে ফেলতে পারে কিংবা এরকম করতে পারে। সো এইটা হচ্ছে একটা বড় রকমের চেঞ্জের জায়গা, আমি এটা মনে করি আওয়ামী শাসনের সাথে। আচ্ছা তাহলে বাকি যেটা বাকি যেটা বলেন, জি। আমি আপনি আবার যদি আমাকে একটু ধরায় দেন, আপনি যেটা বলছিলেন যে বাকি মানে আমি যেটা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, তো রুমিন সংবাদ সম্মেলন, তার প্রতিক্রিয়া, শেখ হাসিনার ফিরে আসা সম্পর্কে তার বক্তব্য, এগুলিতে উনি বলছেনই। আমি শুধু জানতে চাইছিলাম যে উনি যদি ফিরেও আসেন ডিসেম্বর ডেট দেওয়া বা এটা বলার, মানে এটা উনি কি চাচ্ছেন আসলে, মানে কি চান? এটা তো হচ্ছে উনার চাওয়ার উপরে। ধরেন এখন দুইটা দেশ, সেগুলি হচ্ছে রুমিনও অ্যাডভোকেট, আমিও ধরেন তো কোনো কারণে অ্যাডভোকেট ধরেন। এখন এইটা উনি একটা দেশে যেভাবে গেছে, ধরেন উনি পাসপোর্ট ভিসা টিসা কিছু নিয়ে যান নাই, বা ওনাকে এখন তো কেউ ভিসা দিবে এরকম, তো উনি একজন সিভিলিয়ানের মতো আসবেন, আসতে পারবেন এরকম তো কোনো ব্যবস্থা নাই। কিংবা ওই যে বাচ্চারা ট্রোল করে যে ওনাকে কোনো একটা বর্ডার দিয়ে ঢুকায় দেওয়া হলো কোনো একটা দেশে, অঞ্চলে, এরকম তো না। যদি এরকম হয় সেটার তো হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো না কোনো একটা ব্যবস্থাপনা লাগবে যে উনি আসবে। তার মানে বাংলাদেশ তো চাচ্ছিল যে উনি যেন আসে। আমাদের এনসিপি বলেন, সবার চাওয়াই তো মিলে গেছে। সবার চাওয়া তো হচ্ছে যে উনি এখানে যেন আসে, উনার যেন ট্রায়ালটা উনি ফেস করে। তো ট্রায়াল হয়ে গেছে, এখনো পেন্ডিং ট্রায়ালও আছে। উনি আসলে স্বাভাবিক নিয়মে আইনের পথে ওনাকে যদি বাংলাদেশ চায় এবং ভারত যদি ওনাকে আসলে দিতে সম্মত হয়, তাহলে তো উনি এসে যেভাবে লিগ্যালি ঢুকবার কথা, উনি জেলে ঢুকবেন, ওনার ফাঁসির আদেশ হয়েছে, সেগুলির আসলে উনি আপিলের সুযোগ পাবেন কিনা সেইটাই যাবেন, ওই লিগ্যাল ফাইটটা শুরু হবে। কিন্তু উনি যেভাবে যে আমি অমুক তারিখে আসবো এবং এই কথাগুলি নিয়ে আলাপ হইতে থাকে, এবং এই আলাপগুলি পত্র পত্রিকা টেলিভিশন ছাপতে থাকে, এগুলি নিয়ে আমাদের মতো লোকজন তর্ক করতে থাকে, এটার কোনো অর্থ আমি বুঝি না। আমি বুঝি যে এইরকম মানে বাস্তবতা বিবর্জিত, মানে কোনো ধরনের পদ্ধতিগত আলাপ ছাড়া উনি আসতেছেন এবং উনি ডেট দিয়ে আসবেন। কেউ এখানে তাকে ক্যান্টনমেন্টে আর এই বিমানবন্দরে ঠেকাইতে যাবেন, কেউ এই আলাপটা আমি এটা বুঝতেই পারি না। আমি এই আলাপটা বোঝার তো কিছু, এই আলাপটার তো আসলে কোনো আলাপ না, এটা তো প্রলাপ। এবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। বেরসা ফারানা থেকে শুরু করি। বেরসা ফারানা, এটাও একটু কমন প্রশ্ন, যে জাতীয় নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবির। গতকাল না, মানে আসলে আমেরিকার দিনের হিসাবে, বাংলাদেশের হিসাবে আরেক দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসার সংঘর্ষে জড়িয়ে পড়েছে, মঙ্গলবার দিন আসলে জড়িয়ে পড়েছে এই দুই ছাত্র সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তিও বলা যায় যে ছাত্র শিবিরের সঙ্গে ব্যাপারটা বিএনপির যে ছাত্র দল তার বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে। এইটার কারণ বা এইটা এবং শক্তি প্রয়োগটা আমরা খুব দাপটের সঙ্গেই দেখছি। এইটার কারণটা আপনারা আসলে কি দেখেন? এইটা কেমনে ছাত্ররাও মানতেছে বা ছাত্ররা মাইনা নিবে কিনা, বা
ছাত্রদের জন্য এটা কি হচ্ছে? একই প্রশ্ন হাসান কায়েম ভাইয়ের জন্য। একটু সংক্ষেপে একটু বললেন পেরিসা ফারহানা। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহর মন্তব্য একটু পড়ে শোনায়, খালেদের আত্ম অহংকার, বেয়াদবি, এসব তার পারিবারিক শিক্ষা। ওকে, ছাত্রদল, ছাত্র শিবির, এই কারণে এটা একটু যদি বলেন। তাই এটার একটাই কারণ আমি চোখে যেটা আমার মনে হয় যে দুটো দল বা যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে এই মুহূর্তে, তাদের কারোরই কোনো পরিবর্তন হয় নাই। আমরা 90-এর দশকেও দেখেছি, 80-এর দশকে দেখেছি, 90-এর দশকে দেখেছি, পরবর্তীতে দেখেছি।